সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। গণভোটের বিষয়ে আইন জারির পর সিদ্ধান্ত নেবে ইসি, রাজনৈতিক দলের সাথে সংলাপে সিসি। জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসব মুখর করতে সেনা সহায়তা জরুরি, জানালেন প্রধান উপদেষ্টা। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় রাজসাক্ষী আফজালের সাক্ষ্য, সবার কাছে ক্ষমা প্রার্থনা। জাতীয় নির্বাচনের আগে গণভোট এবং লটারির ভিত্তিতে ডিসি-এসপি বদলি ও ভোট কেন্দ্রে সেনা সদস্য বাড়ানোর পরামর্শ দিয়েছে জামায়াত। আর ইসির লোকবল দিয়ে রিটার্নিং কর্মকর্তা নিয়োগের পরামর্শ দিয়েছে বিএনপি। এছাড়া জোটবদ্ধ নির্বাচনেও নিজ দলের প্রতীকে ভোট করার পক্ষে মত দিয়েছে এনসিপি। বুধবার নির্বাচন কমিশনের সংলাপে এসব কথা জানান রাজনীতিবিদরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপ করছে নির্বাচন কমিশন। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত সংলাপে অংশ নিয়ে ইসির আচরণবিধি নিয়ে প্রশ্ন তোলেন জামায়াত নেতারা। ভোটে সিসি ক্যামেরা নিশ্চিত করা, লটারির মাধ্যমে ডিসি-এসপি বদলি এবং গণভোটের বিষয়ে ইসির অবস্থান পরিষ্কার করার দাবি দলটির। গণভোটের ব্যাপারে প্রবাসীদের ভোটের তাদের তো ব্যালট আলাদা, সিস্টেম আলাদা, একই সিস্টেমে কিভাবে তারা ঢুকবে। তারপর হচ্ছে যে জুলাই সনদের যে সাবজেক্টগুলো ন্যাশনাল কনসেনসাস কমিশনে একমত হয়ে যেটা ভোটে যাচ্ছে, এটাকে তো জাতিকে জানানোর জন্য পাবলিক করতে হবে। ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, নির্বাচনী প্রচারণা ভ্যাটমুক্ত রাখা, দেশের ভেতরে নির্বাচনী কাজে যুক্ত বেসরকারি চাকরিজীবীদের জন্য পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার পরামর্শ উঠে আসে সংলাপে। জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমান প্রধান হচ্ছেন ম্যাডাম বেগম খালেদা জিয়া। তো তারেক রহমানের ছবি বিএনপির কোনো প্রার্থী যদি ব্যবহার করে, আপনাকে প্রথমেই তার উপরে এই বিধিমালা প্রয়োগ করতে হবে এবং সেটা প্রয়োগ করে আপনার সক্ষমতা প্রমাণ করতে হবে। ব্যাপক ভিত্তিক ছাপার কন্ট্রোল না করতে পারেন, নির্দিষ্ট প্রতি জায়গাতে নির্বাচন কমিশন পোস্টার লাগানোর স্থান তৈরি করবে, সেখানে দল প্রতি কয়টা পোস্টার বরাদ্দ থাকবে সেভাবে পোস্টার থাকবে প্রত্যেক দলের পোস্টার, যাতে করে মানুষজন আসা যাওয়ার পথের মধ্যে দেখতে পায়। নির্বাচন কমিশন তারা মেরুদণ্ড সোজা রেখে আসলে কাজ করতে পারছে না। বিশেষ করে একটি দলের নিবন্ধনকে কেন্দ্র করে আমরা দেখেছি 6 মাস ধরে নানান ধরনের গোলযোগ। আপনারা সেখানে আত্মসমর্পণ করেছেন, আপনারা সেখানে শাপলা দিয়েছেন, শাপলার সাথে শুধু কলি যুক্ত হয়েছে, কিন্তু তারা যেই প্রতীক ব্যবহার করতেছে এটা কিন্তু কলি হচ্ছে না, এটা ঠিক শাপলা ফুলই হচ্ছে। সংলাপে অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন, সরকারের কাছে নতজানু হয়ে সুষ্ঠু ভোট করতে পারবে না ইসি। এই নির্বাচনে আপনারা এই সিদ্ধান্তটা নেন যে কোনো রিটার্নিং অফিসার, কোনো অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনের বাইরে হবে না। দেখবেন যে একটা গুণগত পরিবর্তন আমাদের নির্বাচনে আসবে, আমি এটা বিশ্বাস করি। আচরণবিধি মেনে চলার উপর জোর দিয়ে সিসি বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য শুধু ইসি নয়, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর চাইতেও বড় ফ্যাক্টর হচ্ছে, বড় ভূমিকা হচ্ছে রাজনৈতিক দল এবং ক্যান্ডিডেটদের এই আচরণবিধি পরিপালনের ক্ষেত্রে। আমরা আশা করব আপনারা এখানে প্রত্যাশিত ভূমিকা রাখবেন। সিসি জানান, দেশে আগের 2টি গণভোট আইনের মাধ্যমে হয়েছিল, এবারও আইন জারির পর সিদ্ধান্ত নেওয়া হবে। সংলাপের 4র্থ দিন 2 ধাপে 13টি রাজনৈতিক দল অংশ নেয়। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসব মুখর করতে সেনাবাহিনীর সহায়তা অত্যন্ত জরুরি বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাজধানীর মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ সহ বিশ্বের 24টি দেশের তরুণ সামরিক কর্মকর্তাদের হাতে সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা। এবছর চীন, ভারত, পাকিস্তান ও তুরস্ক সহ বিভিন্ন দেশের 311 জন অফিসার প্রশিক্ষণ কোর্সে অংশ নেন। কোর্সে অংশগ্রহণকারী অফিসাররা অনুষ্ঠানে অর্জিত জ্ঞান ভবিষ্যতে ব্যক্তিগত ও পেশাগত ক্ষেত্রে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন। এখন নির্বাচনের সময়, আমরা প্রস্তুত। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের তারিখ ঘোষণা করা হয়েছে। এর জন্য সামরিক বাহিনী, পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা প্রয়োজন। অভ্যুত্থান থেকে নির্বাচনের পথে যাত্রা, এটা হবে শান্তিপূর্ণ, উৎসব মুখর। মানুষ তাদের আশা ও আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারবে।
একদিকে ফ্যাসিস্ট শেখ হাসিনার অপরাধের রায় দেয়া হচ্ছে, অন্যদিকে মব সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে। এই কর্মকাণ্ড নির্বাচন বানচালের ষড়যন্ত্র। বুধবার রাজধানীতে প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্য বক্তারা জানান, নির্বাচনের মাধ্যমেই কেবল গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার এনআরসি বুধবার রাজধানীর একটি হোটেলে ২৪-এর গণঅভ্যুত্থানে বিএনপি শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বক্তারা বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থান প্রমাণ করেছে দেশের মানুষ দীর্ঘদিন আধিপত্য মেনে নেয় না। এই আন্দোলনে বিএনপির সক্রিয় অংশগ্রহণ ছিল। আমরা রাষ্ট্র সংস্কার দিয়েছি, আমরা জানি সবাই এই সংস্কারের মধ্য দিয়ে আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ থেকে দেশকে নির্বাচনের যে চ্যালেঞ্জটা আমাদের সামনে এসেছে সেই চ্যালেঞ্জ আমরা উত্তরণ ঘটাবো। মানুষের মুক্তির আন্দোলনে যে ইতিহাস রচিত হয়েছে হাজার হাজার বছর ধরে, সেই ইতিহাস কিন্তু চিরন্তন। বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্রকামী। বারবার এই গণতন্ত্রের ওপরই আঘাত এসেছে। সুযোগ এসেছে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার। আজকে আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ডে আছি, একটা দোলাচল চলছে। নির্বাচনের সময় ঘোষণা হয়েছে, এখনো শিডিউল হয়নি, হবে আশা করছি। নির্বাচনই কিন্তু সব শেষ নয়। নির্বাচনের মধ্য দিয়ে একটা ডেমোক্রেসিতে ফিরে যাওয়া এবং একটা ডেমোক্রেটিক কালচার গড়ে তোলা, যেটা আমাদের সবচেয়ে বড় অভাব। গণতন্ত্র প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করি, লড়াই করি। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। গণভোটে হ্যাককে জয়যুক্ত করতে আগামী ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ৭ বিভাগীয় শহরে সমাবেশ করবে জামায়াতে ইসলামী সহ সমমনা ৮ দল। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এলিয়াজ কমিটির বৈঠক শেষে কথা জানান দলগুলোর নেতারা। আন্দোলনের মধ্যে আছি, আন্দোলনে আমরা থাকব এবং এই আন্দোলনের অংশ হিসাবে আগামী ৩০ নভেম্বর হইতে ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা ব্যতীত ৭ বিভাগীয় শহরে ৮ দলের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হবে। হানা ভোটটা হলো আমাদের একটা প্রচারণা, জনমত গঠনের পাঠ। কিসের পক্ষে? ১ নম্বর দাবির পক্ষে, জুলাই সনদের আইনি ভিত্তির পক্ষে। ৮ দলের বাইরে আরও দল আসবে কিনা এটা আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। ফ্যাসিবাদ বিরোধী, ইসলামী, গণতান্ত্রিক, দেশপ্রেমিক যত শক্তি আছে সবাইকে নিয়ে আমরা ইলেকশনে পার্টিসিপেট করতে চাই। এই দরজা আমাদের উন্মুক্ত আছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত পটুয়াখালী ৪ আসনের প্রার্থীরা। চলছে সভা সমাবেশ। তবে যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করতে চান ভোটাররা। কলাপাড়া ও রাঙাবালী উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালীর ৪ আসন। কলাপাড়া ও রাঙাবালী উপজেলা নিয়ে গঠিত আওয়ামী লীগের এই দুর্গে আঘাত হানবেন কে? মরিয়া বিএনপি, ইসলামী আন্দোলন ও জামায়াত। অষ্টম জাতীয় সংসদ নির্বাচন থেকে একটানা ৩ বার আওয়ামী লীগের সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রয়াত মাহবুবুর রহমান। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনয়ন দেয় তারই ফুফাতো ভাই মহিবুর রহমানকে। একাদশ সংসদ নির্বাচনে জয়ী হবার পরে ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনেও মনোনয়ন পান তিনি। তবে সরকার পরিবর্তনের পর পাল্টে যায় রাজনৈতিক দৃশ্যপট। এই আসনটির দখল নিতে এবার আটঘাট বেঁধে মাঠে নেমেছে বিএনপি, বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন। কিন্তু কি ভাবছেন স্থানীয় ভোটাররা? এলাকায় যে উন্নয়নের জন্য কাজ করবে, রাস্তাঘাট এবং জনসাধারণের জন্য যে ভালো কাজ করবে, যে দেশের উন্নয়নের জন্য কাজ করবে, তাকে আমরা ভোট দেবো। জনগণের পাশে যাকে পাবো তারই ভোট দিয়া
আমরা জয়যুক্ত করব। শিক্ষার মান উন্নয়নে যে যথেষ্ট ভূমিকা পালন করবে এরকম এক যোগ্য প্রার্থীকে আমরা নির্বাচিত করে সংসদে পাঠাতে চাই। যারা আগামীতে উন্নয়ন করবে, যারা সুখে দুঃখে জনগণের পাশে থাকবে, আমরা তাকেই ভোট দেব। এদিকে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ, ঘুরছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। এখানে সমুদ্র কুয়াকাটাকে কেন্দ্র করে অর্থনৈতিক চাকাকে সচল করা যায়। এখানে ভোটটাকে যদি আমরা সক্রিয় করতে পারি তাহলে এখানে ভোটের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে একটা বিরাট গতি সঞ্চার করা যাবে। প্রথমবারের মতো বিএনপি ছেড়ে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী হয়ে সভা সমাবেশ করছেন মোস্তাফিজুর রহমান। জয়ের ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী এবং আমি মনে করি এই এলাকার জনগণ যদি সঠিকভাবে ভোট প্রয়োগ করতে পারে তাহলে আমি নিশ্চিত জয়লাভ করব। এদিকে জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী আব্দুল কাইয়ুমও ভোটারদের দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। লেভেল প্লেইং ফিল্ড এবং সুষ্ঠু ও সুন্দর নিরপেক্ষ নির্বাচন যদি হয় তাহলে আমরা এই ব্যাপারে পটুয়াখালী ৪ ১১৩ জাতীয় সংসদ সদস্য এই আসনটিতে আমরা শতভাগ আশাবাদী। তবে এনসিপি ও গণ অধিকার পরিষদ ও স্বতন্ত্র সহ অন্যান্য দলের প্রার্থী চূড়ান্ত হলে ভোটের মেরুকরণে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা। মোট ভোটারের সংখ্যা ৩ লাখের বেশি। প্রথমবারের মতো ভোট দিবেন ১৭,৮২৫ জন। এছাড়া আসনটিতে পায়রা বন্দর, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, কুয়াকাটা সহ কয়েকটি পর্যটন কেন্দ্র এবং মৎস্য বন্দর থাকায় ছোট ছোট এসব ভোট ব্যাংক বড় ভূমিকা রাখতে পারে আসন্ন সংসদ নির্বাচনে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। আগামী 16 ডিসেম্বর বিজয় উদযাপন নিয়ে নাশকতার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সচিবালয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি আরও বলেন, এবারও বিজয় দিবসে প্যারেড হবে না। এই রায় দেওয়ার পরে কোনো রকমের অস্থিরতা সৃষ্টি হয় নাই এবং বিজয় দিবসেও কোনো রকমের অস্থিরতার কোনো সম্ভাবনা নাই এবং কোনো কর্মসূচিও কোনো ধরনের পরিবর্তন নেই। সব কর্মসূচি আগে যেভাবে হয়েছে এখনো একইভাবে হবে। রাজধানীর পল্লবীতে যুব দলের সদস্য সচিব গোলাম কিবরিয়া হত্যা মামলায় 2 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন সোহেল ওরফে পাতা সোহেল ওরফে মনির হোসেন এবং বুক পোড়া সুজন। বুধবার কারণ বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব 4-এর অধিনায়ক মাহবুব আলম এসব তথ্য জানান। তিনি বলেন, রাজনৈতিক কোন্দল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে বলে স্বীকার করেছে আসামিরা। মাহবুব আলম জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার হত্যাকারী, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা মামলা রয়েছে। যারা শুটার তাদেরকে লেনদেনটা বিভিন্ন জনের সাথে বিভিন্ন রকম হতে পারে, তখন আমরা নতুন অটোরিকশা ছিনতাই করতেই রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় শান্ত নামের এক কিশোরকে গলা কেটে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। বুধবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে উত্তরা ডিভিশনের উপপুলিশ কমিশনার মহিদুল ইসলাম জানান, নিহত কিশোর শান্তর নতুন অটোরিকশা ছিনতাই করতেই তাকে পরিকল্পিতভাবে দিয়াবাড়ি নেওয়া হয়। পরবর্তীতে রাতের অন্ধকারে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নেয় তার পূর্ব পরিচিতরা। এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন সামিদুল হক মনা, রবিউল ইসলাম রানা, হযরত আলী এবং নয়ন মিয়া। ইটভাটা সচল রাখার দাবিতে প্রায় 2 ঘন্টা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সাভারের বিভিন্ন ইটভাটার মালিক ও শ্রমিকরা। বুধবার সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত সালেপুর ভাঙা ব্রিজ এলাকায় ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে তারা এ বিক্ষোভ করেন। অবরোধের কারণে মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন হাজার হাজার মানুষ। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে মহাসড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেয়। গাজীপুর সদর উপজেলার সিঁড়ির চালা এলাকার একটি কয়েল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন 2 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়রা জানান, বুধবার বেলা 1:15টার দিকে ফিনিশ নামের কয়েল কারখানায় আগুন লাগে। ধোঁয়া দেখতে পেয়ে কারখানার শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। প্রথমে মাওনা ফায়ার স্টেশনের 2টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। ভয়াবহতা বাড়তে থাকায় আশপাশের স্টেশন থেকে যোগ দেয় আরও 7টি ইউনিট। পুঁজিবাজারের 50% শেয়ারই বিনিয়োগ অযোগ্য বলে মত ব্রোকারেজ অ্যাসোসিয়েশনের। নিয়ন্ত্রক সংস্থার নীতিমালা জটিলতার কারণে ভালো কোম্পানি শেয়ারবাজারে আসছে না। এই অবস্থার পরিবর্তনে ব্যাংক ঋণ সহজ এবং বাজার বান্ধব নীতিমালা করার পরামর্শ বিশ্লেষকদের।
বুধবার আইপিও খসড়া নীতিমালা সংক্রান্ত আলোচনায় এসব কথা উঠে আসে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আইপিও খসড়া নীতিমালা 2025-এ অংশীজনদের মতামত গ্রহণে বুধবার রাজধানীর নিকুঞ্জে ডিএসসি টাওয়ারে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তারা জানান, পুঁজিবাজারের উন্নয়নে ভালো শেয়ার নিয়ে আসার কোনো বিকল্প নেই। তাদের ব্যবসার স্বাধীনতা, তাদের প্রাইসিং বলেন এবং তাদের যে ফেয়ারটা, যে এখানে আসলে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে বা এইটা যদি না কাটায় উঠতে পারে, আসলে তারা এখানে আসবে না। ব্যাংক লোনটাকে অ্যালাউ করতে হবে, কারণ অনেক বিজনেস মডেলই তাই যে সে ইনিশিয়ালি হয়তো ক্যাপিটাল রেজ করতে হবে না, তাকে বাধ্য হয়ে হয়তো লোন নিয়েই শুরু করতে হচ্ছে। বক্তারা জানান, আস্থাহীনতার কারণে ভালো কোম্পানি বাজারে আসছে না। এ বিষয়ে নানা পরামর্শ দেন তারা। ক্যাশ টাকার দরকার নাই, মার্কেট থেকে ফান্ড রেজ করার দরকার নাই, কিন্তু ওনারা মার্কেটে আসতে চান। এই সুযোগটা যদি না থাকে ডাইরেক্ট লিস্টিংয়ের, সেক্ষেত্রে ওনাদের পক্ষে আসা সম্ভব হবে না। পেড আপ ক্যাপিটাল এবং ডিরেক্টরশিপ চেঞ্জ করা যাবে না লাস্ট 2 ইয়ার্সে, হুইচ ইজ নো সেন্স অ্যাট অল। আসলে তাহলে আমাকে 2 বছর বসে থাকতে হবে। আমি যাদের সাথে কাজ করছি 5টা কোম্পানির সাথে, 2 বছর একটাও আসতে পারবে না। তাহলে আলোচকরা জানান, বিনিয়োগকারীদের স্বার্থে ব্যাংক ঋণ সহজ করা যেমন প্রয়োজন, তেমনি দেশি বিদেশি বিনিয়োগ আনতে প্রয়োজন বাজার বান্ধব নীতিমালা। স্টক এক্সচেঞ্জগুলো একটা সময়ে দেশের বিশেষ পরিস্থিতিতে পোস্ট বক্সের মতো ভূমিকায় চলে গেছিল। বিভিন্নভাবে ব্যাকডোরে দুর্বল কোম্পানিগুলা লিস্টিংয়ে এসেছে এবং যার ফলে আজকে আমাদের মার্কেটের এই একটা শোচনীয় অবস্থার মধ্যে চলে গেছে। এখন যে স্টক মার্কেটে আপনারা সবাই জানি যে আমাদের এখানে 400 স্টকের মধ্যে ভার্চুয়ালি 50% স্টকস আর নট ট্রেডেবল। যদি এটা মার্কেট ফ্রেন্ডলি আইপিও রুলস না হয়, তাহলে আমরা যে 15 বছর যেভাবে পিছিয়েছি, আগামী 15 বছরে এভাবে পিছিয়ে থাকবো। আগামী দিনে বড় ধরনের জালিয়াতি রোধে আইপিও প্রক্রিয়ায় আরো স্বচ্ছতা আনার পরামর্শ দিয়েছেন বাজার বিশ্লেষকেরা। এমন রিফর্ম আনা আমাদের উচিত না। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে $600 বিলিয়ন থেকে বাড়িয়ে প্রায় $1 লাখ কোটি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। স্থানীয় সময়ে মঙ্গলবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎকালে এই ঘোষণা দেন তিনি। যুবরাজ বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে বিভিন্ন খাতে দুই দেশ বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করবে, যার মাধ্যমে বড় ধরনের বিনিয়োগের সুযোগ তৈরি হবে। এদিকে সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের বিষয়ে যুবরাজ সালমান কিছুই জানতেন না বলে দাবি করেছেন ট্রাম্প। এমন ঘটনা আর যেন না ঘটে সেদিকে নজর রাখা হয়েছে বলে জানান সৌদি যুবরাজ। ইউক্রেন জুড়ে রাশিয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 19 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 100 জন। এই হামলার পর মিত্র দেশগুলোর কাছে এয়ার ডিফেন্স সহায়তা চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এতে তিনি জানিয়েছেন, রাশিয়া 470টিরও বেশি ড্রোন ও 48টি মিসাইল দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে। বুধবার সকালে ইউক্রেনের পশ্চিমে লাভিভ ও তেরনোপিল শহরে বিস্ফোরণের পর পুরো ইউক্রেনে আকাশপথে হামলার শঙ্কায় সতর্কতা জারি করা হয়। লেবাননের দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলের ড্রোন হামলায় কমপক্ষে 13 জন নিহত হয়েছেন। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সাইদন শহরের উপকণ্ঠে অবস্থিত আইন আল হিলবে শরণার্থী শিবিরের একটি মসজিদের পার্কিং এলাকায় থাকা একটি গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে 13 জন নিহত এবং অন্তত 4 জন আহত হন। ইসরায়েলের দাবি, শরণার্থী শিবিরের একটি প্রশিক্ষণ কেন্দ্রে অবস্থানরত হামাস সদস্যদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়। পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সেনাবাহিনীর হামলায় কমপক্ষে 31 জন গ্রামবাসী নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এ কথা জানিয়েছে। মালির সেনাবাহিনী ও তাদের মিত্র মিলিশিয়ারা সেগো অঞ্চলের 2টি গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামবাসীদের হত্যা করে। মঙ্গলবার প্রকাশিত HRWর ওই প্রতিবেদন অনুযায়ী গত 2 অক্টোবর প্রথম হামলাটি হয় কামনা গ্রামে। সেখানে সেনা ও মিলিশিয়ার সদস্যরা অন্তত 21 জন পুরুষকে হত্যা করে এবং কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। দ্বিতীয়টি ঘটে প্রায় 55 কিলোমিটার দূরের বালে গ্রামে, যেখানে অন্তত 10 জনকে হত্যা করা হয়। আবারও খেলার খবর। নারী কাবাডি বিশ্বকাপে জয়ের ধারা ধরে রাখতে পারল না বাংলাদেশ। নিজেদের তৃতীয় ম্যাচে 43-18 পয়েন্টে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের কাছে হেরেছে স্বাগতিকরা। মিরপুর সোহরাওয়ার্দী স্টেডিয়ামে বুধবার ম্যাচের প্রথমার্ধে 29-8 পয়েন্টে পিছিয়ে পড়ে বাংলাদেশ। বিরতির পরও একই চিত্র, হারে 42-15 পয়েন্ট ব্যবধানে
শেষ পর্যন্ত বর্তমান চ্যাম্পিয়নরা জয় পায় 43-18 পয়েন্টে। তাতে স্বাগতিকদের হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় ভারতীয় কন্যারা। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জেনে দেব আরও একবার। গণভোটের বিষয়ে আইন জারির পর সিদ্ধান্ত নেবে ইসি, রাজনৈতিক দলের সাথে সংলাপে সিএসি। জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসব মুখর করতে সেনা সহায়তা জরুরি, জানালেন প্রধান উপদেষ্টা। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় রাজসাক্ষী আফজালের সাক্ষ্য, সবার কাছে ক্ষমা প্রার্থনা। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি ডলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্ম। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।